আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। কারো ক্ষতি না করেও হয়রানির শিকার অভিযোগ নোবেল জয়ীর। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে, মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিনের। 1 দশকে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণ, বলছে সিপিডি। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতে এই মৃত্যুর ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। এলাকায় জনপ্রিয়তার কারণে তাকে 3 বার মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভেতরে ভেতরে সে যদি অপরাধী হয় তা নিয়ে এতদিন কেন খবর হয়নি। রাজধানীর তেজগাঁয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। আপনারা এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার আশা, শিগগিরই এর রহস্য উদ্ঘাটন হবে। 23 মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নদী রক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর তাগিদও দেন ডক্টর হাসান মাহমুদ। গ্রাম তো নয়, ইউনিয়ন এবং দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় 14 দলীয় জোটের সভা। এতে সভাপতিত্ব করছেন জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সহ জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। 14 দলীয় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন 2014 ইলেকশন আসলো, আপনাদের মনে হচ্ছে 2013 থেকে অগ্নিসন্ত্রাস শুরু করলো, কিভাবে মানুষকে পুড়িয়ে মারা, মানুষকে হত্যা করা, আর সমস্ত কিছু জ্বালাও পোড়াও, গাছ কেটে ফেলার এই ঘটনাই তারা ঘটালো। এতে তাদের লাভ হয়নি, বরং জনগণ তাদের কাছ থেকে আরো সরে গেছে। যখন তারা ইলেকশন ঠেকানোর চেষ্টা করলো, আর ইলেকশন ঠেকানোর জন্য আরো অনেকেরই মদত ছিল, আমি জানি সেটা। তো সেটা ঠেকাতে পারিনি, আমরা ইলেকশন করে আবার ফিরে আসলাম সরকারে। 2018-তে বিএনপি আসলো ক্ষমতায়, মানে ইলেকশনে আসলো, কিন্তু মাঝপথেই তারা সরে গেল। সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল যে তাদের একটা সিটের বিপরীতে 2-3টে করে তাদের প্রার্থী, কারণ প্রার্থী একটা লন্ডন থেকে আসছে, প্রার্থী একটা পুরোনো পল্টন থেকে যাচ্ছে, আর একটা গুলশান থেকে যাচ্ছে। এই 3 জায়গা থেকে তারা প্রার্থী হতো। অনেক সেন্টারে আমি জানি যে সকালে এসে বলছে যে এটা এই নির্বাচন এলাকায় এটা আমাদের ক্যান্ডিডেট, পরে আবার দুপুরবেলা আরেকটা, রাত্রেবেলা আরেকটা। এই অবস্থায় তারা ইলেকশন করে তারা আসতে পারেনি। ফলাফল যে তারা তখন থেকে ইলেকশন বিরুদ্ধে, যে বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না। এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে
আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম, যে কথাগুলি সকলে জানা উচিত, যে আমার ফাইট বা আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনো আছে, ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে গণভবন থেকে সরাসরি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আপিল শুনানির জন্য ওই দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল। পরে ডক্টর ইউনূস বলেন, তিনি কখনো কারো ক্ষতি করেননি, তবুও তাকে দুর্যোগের মধ্যে থাকতে হচ্ছে, ফলে দেশের মানুষের জন্য কাজ করতে পারছেন না তিনি। হুমায়ুন চিশতির রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতের দেয়া সাজা থেকে খালাস চেয়ে গত 28 জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদন করেন তারা। পরে 3 দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হয়ে তারা আবারও স্থায়ী জামিন চান। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আমার ঠকার কি আছে, আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হিস্ট্রির মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। আমি তো জানি না, আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ? কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই। জামিন কতদিনের জন্য দিবেন নাকি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দিবেন সেটা কোর্টের এখতিয়ার। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে, প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি। তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 শীর্ষ কর্মকর্তাকে গত 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড দেন শ্রম আদালত। একই সাথে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেয়া হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে গত 1 দশকে দেশে খেলাপি ঋণ 3 গুণ বেড়েছে বলে জানিয়েছে সিপিডি। অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রতিক্রিয়া না ভেবেই ব্যাংক খাতে বারবার নীতি পরিবর্তনে আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করতে না পারা, রাজনৈতিক প্রভাব, সুশাসনের অভাব, খেলাপি ঋণ মামলাগুলো দীর্ঘদিন ধরে আটকে থাকা সহ বেশ কিছু কারণ উঠে আসে সিপিডির গবেষণায়। ব্যাংক একীভূতকরণ দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ হয়নি বলেও মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক। খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে তখন ভালো ব্যাংকটাও কি খারাপ হয়ে যাবে কিনা, এই যে খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের স্ব-আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা? এদিকে একের পর এক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের সমালোচনা করে এর সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুষ্টের পালন এবং শিষ্টের দমন করছে বাংলাদেশ ব্যাংক। এটা ডিপোজিটরদের টাকায় চলে, পরিচালকদের টাকায় না। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। ভাবছি ব্যাংক মানে আরো 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে। বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়, মানে তাদের চাপ আছে। রাজনৈতিক প্রভাবে ব্যাংকের লাইসেন্স দেয়ায় ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থা বলে মন্তব্য করেন বক্তারা। এতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন করে ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরো সচেতন হতে হবে। ব্যাংকিং খাতের কোন কোন ব্যক্তি ভয়ঙ্করভাবে গেমোরা স্টেটমেন্ট দিয়েছেন পেপারে বা মিডিয়াতে আসে, চমৎকার সব স্টেটমেন্ট, তাদের নাম বলতে চাই না। কেউ কেউ সাহস সঙ্গে বলছেন 1 বছরের মধ্যে আমি এটাকে মার্জার করে চমৎকার করে ফেলবো, সুন্দর করে ফেলবো, স্মুথ করে ফেলবো, কিছু থাকবে না। দ্যাট ইজ নট পসিবল। প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া ব্যাংকিং সেক্টর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে জানান বক্তারা।
মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন হট সংবাদ। সরকারি ব্যবস্থাপনায় দেশের ৭০% আগ্রহী নাগরিককে হজে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এবছর মোট কোটার মাত্র ৫% সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নিবন্ধিত এজেন্সি ছাড়া মধ্যস্বত্বভোগীদের সাথে লেনদেন করে হজযাত্রীদের কেউ প্রতারিত হলে হাব কোনো দায় নেবে না বলে জানান সংগঠনটির নেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ২৫৯টি নিবন্ধিত এজেন্সি ও সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন ৮৫,০০০ বাংলাদেশি। হজযাত্রীদের হয়রানি কমানোর জন্য সৌদি আরবের ইমিগ্রেশনও ঢাকায় হচ্ছে বলে জানান হাবের সভাপতি। তিনি বলেন, এজন্য সৌদি ইমিগ্রেশনের ৭০ জন কর্মকর্তা কাজ করছেন হজ ক্যাম্প ও বিমানবন্দরে। যারা নিবন্ধিত হজযাত্রী তারা সকলেই যাবেন, কেউ আর বঞ্চিত হবেন না ইনশাল্লাহ, এবং তারা কমফোর্টেবলি যাবেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ বিড়ম্বনাহীনভাবে যাবেন। ফ্যামিলির লোকজন উনি পৌঁছার পরে জানতে চায় যে তিনি পৌঁছেছেন কিনা সেখানে, আবার তারাও দ্রুত ফ্যামিলিকে জানাতে চায়। তো এই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। যেসব এজেন্সি হজযাত্রীদের সাথে প্রতারণা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় নিবন্ধিত সবাই সময় মতো হজে যেতে পারবেন বলে জানান ধর্মমন্ত্রী। কোনো এজেন্সি যারা গেছেন তাদের মধ্যে কেউ যদি প্রতারিত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন বা অসুবিধায় পড়ে থাকেন, তার এগেইনস্টে আমরা কিন্তু আমাদের আইনের নীতিমালার আলোকে শাস্তি প্রদান করেছি। লাইসেন্স বাতিল করে দিয়েছি বা 5 বছরের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছি, হয়তো 20 লাখ টাকা জরিমানা দিয়েছে। ৯ মে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। 12 জুন পর্যন্ত 228টি ফ্লাইটে সব নিবন্ধিত হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ধর্মমন্ত্রী। মাইজিপি অ্যাপে রুমিং চালু করে দেশীয় সিম দিয়েই স্বজনদের সাথে সৌদি আরব থেকে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবেন গ্রামীণ ফোনের গ্রাহকরা। হজ সফরে নিশ্চিন্ত থাকুন নিজ নম্বরে, রুমিং অ্যাক্টিভেট করুন মাইজিপি অ্যাপে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং? গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে। গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস হতে হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। সচিবালয়ে বিএসআরএফ এর সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকারের গঠনমূলক সমালোচনা সবসময় ইতিবাচকভাবে দেখা হয়, তবে অপপ্রচার করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। গণমাধ্যম কর্মী আইন একটা পক্ষ বলা শুরু করলো যেটা করলে ক্ষতি হয়ে যাবে আরো। আচ্ছা, কেন ক্ষতি হবে তার বক্তব্য শুনি। তারটা শুনলাম, তখন বলল যে না, শ্রম আইনের অধীনে যে সুরক্ষাগুলি আছে গণমাধ্যম কর্মীদের, সেই সুরক্ষাগুলি তখন ওভার রিডেন হয়ে যাবে, তখন দেখা যাবে এগুলো পাবে না। তো নতুন একটা সমস্যা দাঁড়ায় গেল। তো এখন দেখা গেল আচ্ছা ঠিক আছে, তাহলে গণমাধ্যম কর্মী আইন তো তাও করতে হবে। গণমাধ্যম কর্মী আইন পাশ হবে কবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা দেখেন, আমি তো পারলে কালকেই পাশ করতে চাই, কিন্তু আপনার তথ্যের জন্যই বলি, এইটা কালকে যদি আমি করি তাহলে কেউ পছন্দ করবে না, কেন সবার মতামত নিতে হবে। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, গত বছরে ডেঙ্গুর ভয়াবহতা বিবেচনায় এবার এর প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এডিস মস্কিটো মোকাবিলা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কাজ করেছি। আর এর পাশাপাশি আমাদেরকে সমন্বয় করতে হয়েছে, যেমন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, যেমন আমরা এডিস মস্কিটোকে আমরা নিয়ন্ত্রণ করব, আর স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ ইনফেক্টেড হলে তাদেরকে সেবা দান করবেন। অর্থাৎ মস্কিটো নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব রইল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, আর চিকিৎসার দায়িত্ব রইল হেলথ মিনিস্ট্রি।
কোরবানির ঈদের সময় 13 থেকে 23 জুন পর্যন্ত নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নৌ চলাচল সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং জোরদার করা হবে, যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়ার সতর্ক বার্তা দেখে নৌযানে ভ্রমণের পরামর্শ দেন তিনি। মানুষের পাশাপাশি কিন্তু পশুদেরও একটা ব্যাপক চলাচল এখানে হবে, মানে ক্যারিং হবে, কাজেই সেটা নৌপথও হয়, সড়কপথও হয়। তো সেই জিনিসটাও আমাদের মাথায় রেখেই আমরা যেন নিরাপদ যাত্রী পারাপার বা এই পথগুলো যেন রাখতে পারি, সেই জন্য আমরা কাজ করব। এবং বিশেষ করে এবারের ব্যাটারি চালিত অটোরিকশার গতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে নীতিমালা তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। পরিবহন শিল্প ও শ্রমিকের সমস্যা এবং করণীয় বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সড়ক পরিবহন আইনের সংশোধনী, আলাদা লেন ও ডিভাইডার সহ 13 দফা দাবি জানায় বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। আওয়ামী লীগ সরকারের হয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রাখায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এই দাবি করেন। এ সময় তিনি বলেন, জেনারেল আজিজের অপকর্মের দায় আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। সরকার শত চেষ্টা করেও আজিজ বেনজিরদের অপকর্ম আড়াল করতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্ববাজারে বাংলাদেশ সম্মানের সাথে ব্যবসা করছে, আর এই সম্মান অর্জনে দেশের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে সবাইকে আরও পরিশ্রমী হতে হবে। এ সময় জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা, সৃজনশীলতা ও কর্মসংস্থান সহ 6টি ক্যাটাগরিতে 20টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্ট ভেঙে দিয়ে বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন তিনি। দেশটিতে 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ঋষি সুনাক। এর আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে পার্লামেন্ট ভেঙে দেয়া ও নতুন নির্বাচন করার জন্য রাজা চার্লস অনুমতি দেওয়ার পর ভোটের তারিখ ঘোষণা করেন ঋষি সুনাক। গত 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি, তবে এবার দলটির জনসমর্থন অনেক কমে গেছে। এবার পার্টেক্স খেলার খবর।
সিরিজের সমতা ফেরার মিশনে রাতে দ্বিতীয় টি-20তে হিউস্টনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 5 উইকেটে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং নিয়ে এখনো দুশ্চিন্তা কাটেনি। লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা এখনো ছন্দ খুঁজে পাননি। বেশিরভাগ ক্রিকেটারই টি-20 মেজাজে স্ট্রাইক রেট ধরে রেখে খেলতে পারছেন না। তাই বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহ স্বস্তিতে নেই। রাত 9টায় মাঠে নামবে দুদল। এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস নির্বাচনকে হান্নান সরকারের। দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত টি-20 বিশ্বকাপের দেশীয় ব্রডকাস্ট চ্যানেলের নাম ঘোষণার অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস এবং নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। আগামী 2 জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-20 এবারের আসর। সব খেলাই দেখা যাবে নাগরিক টিভিতে। এ তথ্য জানিয়ে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক নাবিদুল হক বলেন, হার জিত যাই হোক, দেশের মানুষ ক্রিকেটের সাথে আছে। এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি যে এই দলটা ভালো করতে পারে এবং এটা তো জাস্ট ওয়ার্ম আপ টাইপের একটা ম্যাচ আমি বলবো, ইন এ সেন্স যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। তো সেই অ্যাঙ্গেল থেকে ধাক্কাটা শুরুতে লেগে যাওয়া অনেক সময় ভালো। মানে পুরো মেইন ইভেন্টে যাওয়ার আগে যদি ধাক্কা কিছু খেয়ে সতর্ক হয়ে যাওয়া যায়, সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা খেয়ে গিয়েছি আমরা। আমি শিওর যে আমরা সেটা ঘুরে দাঁড়াবো এবং ভালো কিছু করবো। 65টি দলের 550 জন সাঁতারুর অংশগ্রহণে আগামী শনিবার শুরু হবে 36তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের প্রতিযোগিতা চলবে 28 মে পর্যন্ত। এ উপলক্ষে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক MB সাইফ জানান, প্রতিযোগিতার বাজেট প্রায় 34.5 লাখ টাকার পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। তিনি আরও জানান, আগামী বছরের শুরুতে আবারও সেরা সাঁতারুর খোঁজে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু হবে। সাঁতারের উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বিকল্প নেই বলেও জানান MB সাইফ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। কারো ক্ষতি না করেও হয়রানির শিকার অভিযোগ নোবেল জয়ীর। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে, মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিনের। 1 দশকে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণ, বলছে সিপিডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।